হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের মডিউল 1 থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ প্রশ্নের উত্তরটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা আছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এর মূল নীতিগুলি লেখো। তার সঙ্গেই আছে ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণের সাংবিধানিক মর্যাদা। কিভাবে তোমাদের প্রশ্নের উত্তরটা লিখতে হবে গুছিয়ে দেখো, কারণ 25টা নম্বর কিন্তু এমনি এমনি পাওয়া যাবে না। প্রশ্নের উত্তর খুব ভালো করে গুছিয়ে লিখলে তবেই কিন্তু তোমার 25 নম্বরের প্রশ্ন, সেক্ষেত্রে তোমাকে অনেক গুছিয়ে অ্যান্সার কিন্তু লিখতে হবে। এখানে প্রথমেই আছে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। ভূমিকাতে কি লিখবে দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণের ধারণাটি অনেক প্রাচীন। চতুর্থ খ্রিস্টপূর্বাব্দে অ্যারিস্টটলের রচনায় প্রথম এই ধারণাটি পাওয়া যায়। পরবর্তীকালে রোমান দার্শনিক পলিবিয়াস ও সিসেরো, ফরাসি দার্শনিক বোদা, ইংরেজ দার্শনিক জন লক ও হ্যারিংটন প্রমুখ চিন্তাবিদ ও দার্শনিকদের রচনায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিশেষ আলোচনা লক্ষ্য করা যায়। তবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটিকে প্রথম সুসংবদ্ধভাবে তুলে ধরেছিলেন অষ্টাদশ শতাব্দীর বিখ্যাত ফরাসি দার্শনিক মন্তেস্কু তার দ্য স্পিরিট অফ লস গ্রন্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য তুলে ধরেন। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অর্থ হলো সরকারের 3টি বিভাগের স্বতন্ত্রতা। এবারে আছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে সরকারের 3টি বিভাগ, যথা আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাতন্ত্র্য প্রদান করার নীতিকে বোঝায়। ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি থাকলেও তা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কঠোরভাবে মানা হয় না। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল নীতিগুলি হলো, 1 নম্বর হচ্ছে সরকারের 3টি বিভাগ অর্থাৎ আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ পরস্পরের থেকে সম্পূর্ণ স্বাতন্ত্র্য থাকবে। 2 নম্বর হচ্ছে এক বিভাগ অপর বিভাগের কাজে অপর বিভাগের কাজ করবে না। প্রত্যেক বিভাগের কাজের ক্ষেত্র থাকবে সম্পূর্ণ আলাদা। 3 নম্বর, একই ব্যক্তি একাধিক বিভাগের সঙ্গে যুক্ত থাকবে। 4 নম্বর, এক বিভাগ অন্য কোনো বিভাগকে নিয়ন্ত্রণ করবে না। এবারে পরের পয়েন্ট কি আছে দেখো, সাংবিধানিক মর্যাদা। এখানে কি বলা হচ্ছে দেখো, ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে কঠোরভাবে মানা হয় না, তবে ভারতের সংবিধানের যে ধারাগুলিতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুশীলন লক্ষ্য করা যায় সেগুলি হলো, 1 নম্বর হচ্ছে সংবিধানের 50 নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্র সরকারের বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করতে চেষ্টা করবে, কিন্তু যেহেতু এটি রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতির অন্তর্ভুক্ত, সেই কারণে এটির প্রয়োগ বাধ্যতামূলক নয়। এই প্রশ্নের অর্থাৎ নোটসের পরের অংশটুকু আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলে নিই যে তোমাদের জন্য এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও, নিচের দিকে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের বেঙ্গলি ভার্সান, ইংলিশ ভার্সান দুটো ভার্সানে স্টাডি মেটেরিয়াল তৈরি আছে, আর নোটসের কোয়ালিটি কি আছে তোমরা দেখতেই পাচ্ছ। 2 নম্বর পয়েন্ট কি বলা হচ্ছে দেখো, সংবিধানের 53 নম্বর ধারা অনুযায়ী কেন্দ্রের শাসন সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকবে এবং 54 নম্বর ধারা অনুযায়ী রাজ্যের শাসন সম্পর্কিত ক্ষমতা রাজ্যপালের ওপর ন্যস্ত থাকবে। এক্ষেত্রে উল্লেখযোগ্য যে রাষ্ট্রপতি ও রাজ্যপাল উভয়ই দিওয়ানি ও ফৌজদারি দায় থেকে মুক্ত থাকবেন। এবার 3 নম্বর পয়েন্ট, সংবিধানের 121 এবং 211 নম্বর ধারা অনুযায়ী আইনসভা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতিদের আচরণ নিয়ে আলোচনা করতে পারে না। 4 নম্বর, সংবিধানের 123 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জরুরি আইন জারি করার ক্ষমতা ভোগ করে। এই ক্ষমতা অনুযায়ী রাষ্ট্রপতি পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন সময়ে বিশেষ প্রয়োজনে পার্লামেন্টের এখতিয়ারভুক্ত যে কোনো বিষয়ে আইন জারি করতে পারেন, যা আইনের মতোই কার্যকর হয়। তারপরের পয়েন্ট কি আছে দেখো, 5 নম্বর, 361 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি বা কোনো অঙ্গরাজ্যের রাজ্যপাল তাদের ক্ষমতার প্রয়োগ ও কর্তব্য সম্পাদনের জন্য আদালতের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন না।
তারপরে দেখো নিয়ন্ত্রণ ও ভারসাম্য, এখানে কি বলা হচ্ছে দেখো, ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির যে উদাহরণগুলি আলোচনা করা হলো সেই পরিপ্রেক্ষিতে বলা যায় ভারতে কোনো বিভাগ যাতে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সেই কারণে নিয়ন্ত্রণ ও ভারসাম্যের ব্যবস্থা রয়েছে। নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি অনুযায়ী রাষ্ট্রের তিনটি বিভাগ নির্দিষ্ট সাংবিধানিক বিধান অনুযায়ী পরস্পরের ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। এবারে মূল্যায়নে কি বলা হচ্ছে দেখো, মূল্যায়ন কঠোরভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি অবাস্তব এবং সেই কারণে এখনো পর্যন্ত কোনো দেশে এই নীতি সম্পূর্ণরূপে গৃহীত হয়নি। তবে তার অর্থ এই নয় যে বর্তমানে এই নীতির কোনো প্রাসঙ্গিকতা নেই। রাষ্ট্রের বিভাগগুলি স্বৈরাচারিতা রোধ, নাগরিক অধিকার রক্ষার ক্ষেত্রে দক্ষ প্রশাসন তৈরিতে, বিচার বিভাগের সক্রিয়তা রক্ষায় এই নীতির প্রাসঙ্গিকতা ও গুরুত্বকে অস্বীকার করা যায় না। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নের উত্তরটা দেখো, এটা সেপারেশন অফ পাওয়ারের উপরে আছে তোমাদের সিলেবাস থেকে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা অ্যান্সারটা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। আর ইংলিশ ভার্সনেও আমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি আছে, তোমরা যারা পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে। আর স্টাডি মেটেরিয়ালের কোয়ালিটি দেখছো, আর 25 নম্বরের একটা প্রশ্নের উত্তর ভালো করে কিন্তু গুছিয়ে লিখলে তবেই তোমরা নম্বর পাবে। দেখে নাও সম্পূর্ণ অ্যান্সারটা।